জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যারা যারা তোমরা 2026কে টার্গেট রেখেছো এসএসসি জিডির জন্য, কি বললাম, এসএসসি জিডি 2026কে যারা যারা তোমরা টার্গেট রেখেছো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। কারণ আমরা এসএসসি জিডিকে টার্গেট রেখে কিন্তু আমাদের বিভিন্ন ক্লাস চলছে, এবং আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে ভূগোল ক্লাস। তো আমি শ্যামল রয়, তোমাদের ভূগোল ক্লাসের স্যার। তো দেখো, আজকে যেই ক্লাসটি আমরা করব সেটা হচ্ছে সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী। কি বললাম, আজকে আমরা যেই ক্লাসটি করব সেটার নাম কি, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী। এর আগের ক্লাসে অলরেডি আমরা গঙ্গা নদী সম্পর্কে বিস্তৃত বিবরণ পড়েছি। গঙ্গা নদী প্লাস হচ্ছে তার যে বিভিন্ন কোশ্চেন্স, ঠিক আছে, এমসিকিউ আসে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আজকে আমাদের কি হবে, সিন্ধু ও তার সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী, যেটা আমরা নেতাজি, যে তোমাদের জন্য স্পেশালি যে ব্যাচটা আমরা চালু করেছি নেতাজি সুভাষচন্দ্র ব্যাচে, ঠিক আছে, তোমরা চাইলে প্লে লিস্টে যাবে, সেখান থেকে যে এসএসসি জিডির যেসব ক্লাস হয়েছে তোমরা সেগুলো দেখতে পারো, তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো। ঠিক আছে, তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অতি সত্বর, এবং বেল আইকনটি অন করে দেবে। ঠিক আছে, তো দেখো, আজকে আমাদের দুটো নদী সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। একটা হচ্ছে সিন্ধু আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, এসএসসি জিডিতে এই সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ক্লাসটি। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা আমাদের এই ক্লাসে নতুন, যারা তোমরা জানো না যে আমাদের এই এসএসসি জিডির, ঠিক আছে, নেতাজি সুভাষ ব্যাচের রুটিনটা, তোমরা অবশ্যই এই রুটিনটা স্ক্রিনশট করে রাখবে। দেখো, আমাদের 3 টাইমে আমাদের ক্লাস কিন্তু হয়। একটা হচ্ছে সকাল 9টার দিকে, একটা হচ্ছে দুপুর 12টার দিকে, এবং একটি হচ্ছে সন্ধ্যা 7টার সময়। তো দেখো কি কি বার কি ক্লাস হয়। আর আমার ক্লাস কবে পাচ্ছ তোমরা, দেখো আমার ক্লাস পাচ্ছ তোমরা সোমবার, ঠিক আছে, সোমবার পাচ্ছ দুপুর 12টার দিকে, এবং পাচ্ছ কি বার, শুক্রবার, মানে আজকে যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে ভূগোল ক্লাস। ঠিক আছে, তো সপ্তাহে আমার 2 দিন ক্লাস পাচ্ছ তোমরা, একদিন ইতিহাস এবং একদিন ভূগোল। প্লাস তার সঙ্গে আমি মাঝে মধ্যে নিয়ে আসি তোমাদের প্রিভিয়াস ইয়ার কিউ প্রশ্ন উত্তর, মানে জিকে এবং জিএস থেকে। কি বললাম, জিকে এবং জিএস থেকে তোমাদের জন্য কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কিউ প্রশ্নপত্র নিয়ে আসি শিফট ওয়াইজ। ঠিক আছে, শিফট ওয়াইজ কিন্তু আমি নিয়ে আসি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, কারণ এসএসসি জিডি পাস করার জন্য যে আমাদের টেকনিকগুলো ইউজ করতে হবে সেগুলো কি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো আমাদের আগে যাচাই করতে হবে, দেখতে হবে যে কোন বিষয় থেকে কোথার থেকে প্রশ্ন আসছে। তো তাই আমরা প্রিভিয়াস ইয়ার কিউ প্রশ্নপত্র শিফট ওয়াইজ করবো, প্লাস হচ্ছে আমরা একে একে কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু করে নেব। ঠিক আছে, তোমাদের যারা একবারে নতুন আমাদের এই ক্লাসে, অবশ্যই তোমরা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখবে, এবং ক্লাসটি কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তার আগে বলে রাখি আরেকটি কথা, যেটা হচ্ছে তোমরা যারা ভাবছো যে স্যারদের কাছ থেকে আমরা স্যারদের কাছ থেকে এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে আমাদের কার্গিল ব্যাচ চলছে, তোমরা যারা সেই কার্গিল ব্যাচটা পারচেস করতে চাও, মাত্র 599 টাকা রেখেছি। এবং এখানে আমরা রবিবার থেকে সোমবার, মানে সপ্তাহের 7 দিনই, রবিবার থেকে সোমবার বলতে পারি না, শনিবার, মানে সপ্তাহে 7 দিনেই আমরা তোমাদের জন্য কিন্তু ক্লাস নিয়ে এসেছি। প্রত্যেকদিন তোমরা 2টো করে ক্লাস পাবে। ঠিক আছে, সন্ধ্যা 7 ঘটিকায় মাত্র 599 টাকায় তোমরা কিন্তু আমাদের এই কার্গিল ব্যাচটা কিন্তু পারচেস করতে পারো, তোমরা যারা ভাবছো। ঠিক আছে, আর যারা তোমরা স্পেশালি ওই নেতাজি বেসে পড়তে চাচ্ছ, তোমরা নেতাজি বেসে পড়লেও কিন্তু হবে, কিন্তু আমাদের এটা অনেকেরই রিকোয়েস্টে আমরা এই কার্গিল ব্যাচ প্রথম লঞ্চ করেছি। ঠিক আছে, এসএসসি জিডির উপর কার্গিল ব্যাচটা অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, প্রায় 1-1.5 মাস হয়ে গেল ক্লাস শুরু হওয়ার। ঠিক আছে, দেখো এখানে ফ্যাকাল্টিস কি রয়েছে, ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে এবং জিএস সব কিছু রয়েছে। তোমরা যদি বিস্তারিতভাবে কিছু জানতে চাও তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে কিন্তু অতি অবশ্যই ফোন করবে, 9547511660, বা তোমরা এই নাম্বারে কল করতে পারো 707620200349। ঠিক আছে, এই নাম্বারে তোমরা কল করতে পারো। এই ব্যাচটা আমাদের কিন্তু চলছে, রেগুলারলি ক্লাস কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের যে ক্লাস, সেটা হচ্ছে সিন্ধু নদীর ক্লাস, ফুল কনসেপ্ট 12 ক্লাস। দেখো এখানে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর,
এবং আমাদের এই যে চায়না বা আমরা যেটাকে বলতে পারি তিব্বত থেকে এই সিন্ধু নদী কিন্তু উৎপত্তি লাভ করছে। কি বললাম, তিব্বত থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করে আমাদের জম্মু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, জম্মু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষে পাকিস্তানে গিয়ে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। বোঝা গেল, এটা পাকিস্তান লেখাই আছে। ঠিক আছে, মাঝখানে আমাদের ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ার যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথমে কি বললাম, সিন্ধু নদী তিব্বত থেকে বেরিয়েছে, তারপর ভারতবর্ষে আসছে এবং শেষে পাকিস্তানে গিয়ে আমাদের আরবিয়ান সি মানে আরব সাগরে এসে পতিত হচ্ছে। তো টোটাল যদি আমরা সিন্ধু নদীর দৈর্ঘ্য ধরি না 2880 কিলোমিটার, তার মধ্যে 709 কিলোমিটার, কত কিলোমিটার, এই যে এখান থেকে এই যে যাচ্ছে প্রবাহপথটা মাত্র 709 কিলোমিটার ভারতের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে সিন্ধু। ঠিক আছে, তো দেখো সিন্ধু নদী সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিই। উৎসস্থল বা সোর্স, ঠিক আছে, কোথার থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করছে। দেখো, তিব্বতের মানস সরোবরের নিকট, কোথায়, তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিনকাবাপ বা সিনকাবাড হিমবাহ থেকে সিন্ধু নদীর কিন্তু উৎপত্তি। ওকে, বা তিব্বতী ভাষায় সিন্ধু নদীর নাম হচ্ছে কি সেঙ্গে জাংবো বা সিঙ্গি খাম্বাম। এটা হচ্ছে তিব্বতী ভাষায়, যেহেতু তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। আর তিব্বত এখন বর্তমানে কার অধীনে রয়েছে, তিব্বত এখন বর্তমানে আমরা যদি জানি চীনের আন্ডারে রয়েছে বা অধীনে রয়েছে। ঠিক আছে, চীন তিব্বতকে আক্রমণ করে নিজের দেশের কি করেছে, সীমানায় কিন্তু রেখেছে। বোঝা গেল। তো সিন্ধু নদীর দৈর্ঘ্য আমি বললাম 2880 কিলোমিটার এবং ভারতে এর দৈর্ঘ্য হচ্ছে 709 কিমি বা কিলোমিটার। এবার দেখো সিন্ধুর নদীর বাম তীরের প্রধান উপনদী। অ্যাকচুয়ালি নদী যেদিকে প্রবাহিত হয়, ধরো এইদিকে নদী প্রবাহিত হচ্ছে, ফ্লো করছে এইদিকে, তো ডান তীরের অংশ ডান দিক, বাম তীরের অংশ বাম দিক। তো সিন্ধু নদীটা ধরো এইদিকে প্রবাহিত হচ্ছে, তাই না, এইদিকে প্রবাহিত হচ্ছে, এটা আমাদের ভারতবর্ষের উপর দিয়ে, এটা হচ্ছে আমাদের পাকিস্তান। তো দেখো সিন্ধু নদী যেহেতু এইদিকে প্রবাহিত হচ্ছে, নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে এটা ওর ডান দিক, এটা ওর বাম দিক। বোঝা গেল। এবার দেখো এখানে কেন আমরা বাম দিকেরটা রেখেছি, কারণ দেখো ভারতবর্ষের উপর দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে এই বাম তীরের নদীগুলো, এবং ভারতবর্ষে যেহেতু আমরা থাকি, তাই ভারতবর্ষের যেগুলো ইম্পর্টেন্ট উপনদী রয়েছে, যেগুলো সিন্ধুর গিয়ে গিয়ে মিশেছে, সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, কারণ এগুলি থেকে কিন্তু পরীক্ষায় আসবে। তো আমরা বাম তীরের উপনদী দেখব। বাম তীরের মোট 5টা উপনদী রয়েছে, যেমন হচ্ছে বিতস্তা, যাকে আরেক নাম ঝিলাম, চন্দ্রভাগা বা যাকে আমরা চেনাব বলে চিনি, ইরাবতী মানে রাভি, বিপাশা মানে বিয়াস, আর শতদ্রু মানে সুতলেজ ইত্যাদি নামে কিন্তু আমরা জানি। তো সিন্ধুর কি বললাম 5টা উপনদী রয়েছে, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা এবং শতদ্রু। ঠিক আছে, এগুলো আবার কি কি নাম বললাম, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস আর হচ্ছে সুতলেজ। ওকে, এটা হচ্ছে সিন্ধুর 5টা উপনদী। অ্যাকচুয়ালি সিন্ধুর এই 5টা উপনদী পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কোথার, পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে, তাই পাঞ্জাবকে পঞ্চনদের দেশ কিন্তু বলা হয়। বোঝা গেল। এবার দেখো শতদ্রু বা সুতলেজ হলো সিন্ধুর দীর্ঘতম উপনদী। আমরা যদি দেখি না শতদ্রু অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে সুতলেজ বা শতদ্রু লেখায় রয়েছে, এটা কিন্তু তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, তাই সিন্ধুর এটি দীর্ঘতম উপনদী। ওকে, এবার দেখো শিবকিলা গিরিপথের কাছে শতদ্রু নদী ভারতে প্রবেশ করছে। কোথার থেকে ভারতে প্রবেশ করলো, তাহলে শিবকিলা যে গিরিপথ রয়েছে সেটার উপর দিয়ে। ধরো এগুলো পর্বত রয়েছে বা পাহাড় রয়েছে, এই যে মাঝের অংশটা এদিকে আমরা যাতায়াত করি, এটাকে বলা হয় গিরিপথ। ঠিক আছে, এবার দেখো শতদ্রু নদীর দৈর্ঘ্য যদি আমরা দেখি 1500 কিমি, ভারতে 1050 কিমি। ঠিক আছে, টোটাল দৈর্ঘ্য যদি আমরা দেখি শতদ্রুর, সেটা হচ্ছে 1500 কিলোমিটার, কিন্তু যদি ভারতের উপর দিয়ে যেহেতু গিয়েছে, এটা 1050 কিলোমিটার। এবার দেখো ভারতের প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হলো চন্দ্রভাগা, যেটা হচ্ছে 1180 কিলোমিটার প্রবাহিত হয়েছে। তো এখান থেকে কনফিউশন হতেই পারে যে সিন্ধু নদী অ্যাকচুয়ালি কি, সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে শতদ্রু, আর ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব, তাই না, যার দৈর্ঘ্য হচ্ছে 1180 কিলোমিটার। ওকে, নেক্সট দেখো কি বলছে, সিন্ধু নদীর ডান তীরের প্রধান উপনদী। আর বাম তীরেরগুলো তো আমাদের ইম্পর্টেন্ট, তার সঙ্গে ডান তীরেরগুলো একটু পড়ে নিতে হচ্ছে, যেগুলো পাকিস্তানের দিয়ে প্রবাহিত হচ্ছে, পাকিস্তান থেকে সিন্ধু নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। তো দেখো এগুলোও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, যেমন সায়ক, রাস, গিলগিট, কাবুল, হুঙ্গা, গরটান প্রভৃতি। ঠিক আছে, এগুলো কিন্তু ডান তীরের উপনদী সিন্ধুর। এবার দেখো কি রয়েছে, ঝিলাম বা বিতস্তা নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। শ্রীনগর কার রাজধানী, আমরা সকলে জানি শ্রীনগর অ্যাকচুয়ালি আমাদের জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর, তাই না।
নেক্সট দেখো কি বলছে, বিপাশা বা বিয়াস নদীর তীরে কি রয়েছে, মানালি শহর কিন্তু অবস্থিত। এই যে শহরগুলো কোন নদীর তীরে কি শহর গড়ে উঠেছে, এগুলো কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আপকামিং যে কোনো এক্সামের জন্যই কিন্তু আমাদের এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার তোমাদের দেয়, তোমরা কেউ এগুলোকে অবহেলা করবে না, পুরোপুরিভাবে পড়বে কিন্তু এগুলো, ঠিক আছে। এবার দেখো সিন্ধুর প্রধান উপনদীর নাম কি, শতদ্রু, যেটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে। দেখো সিন্ধুর যে উপনদী রয়েছে শতদ্রু, শতদ্রু নদীর উপর ভারতের বৃহত্তম যে বহুমুখী নদী পরিকল্পনা ভাকরানাঙ্গাল পরিকল্পনা সেটা কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে। এবার আমরা দেখি যে এই ভাকরানাঙ্গাল, অ্যাকচুয়ালি ভাকরা যদি আমরা দেখি হিমাচল প্রদেশে গড়ে উঠেছে, এবং এখানে যে কৃত্রিম বাঁধটা দেওয়া হয়েছে, এখানে কৃত্রিম বাঁধের উপর একটা নতুন জলাশয় সৃষ্টি হয়েছে, ঠিক আছে, যার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পান্থ সাগর। কি বললাম, গোবিন্দ বল্লভ পান্থ সাগর, হিমাচল প্রদেশে, ঠিক আছে। ওকে চলো, আর নাঙ্গালটা বললাম কি, ভাকরা নাঙ্গাল, নাঙ্গালটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের, পাঞ্জাবে, ঠিক আছে, পাঞ্জাবের পাঞ্জাব প্রদেশে, মানে পাঞ্জাব বলে নাঙ্গাল বলে একটা জেলা রয়েছে পাঞ্জাবের, সেখানে কিন্তু নাঙ্গাল এই বাঁধটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার দেখো কি রয়েছে নেক্সট পয়েন্ট, সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কি, শতদ্রু, তবে ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা অথবা চেনাব, যেটা হচ্ছে 1180 কিলোমিটার, তাই তো। আর সিন্ধুর যে আমাদের শতদ্রু হচ্ছে মানে ভারতের মধ্যে 1050 কিলোমিটার, বোঝা গেল। ওকে নেক্সট দেখো, ঝিলাম নদীটি কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, ঝিলাম। নেক্সট দেখো কি বলছে, সিন্ধুর উপনদীগুলির নিকটবর্তী শহর, মানে সিন্ধুর যে উপনদীগুলো রয়েছে এবং তাদের তীরে কোন কোন বিখ্যাত শহর রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার। এক হচ্ছে শ্রীনগরের মধ্যে, শ্রীনগর কি রয়েছে, বিতস্তা, মানালি নদীর তীরে বিপাশা, মানালি কোন নদীর তীরে, বিপাশা, ভাকরা। যদি দেখি শতদ্রু নদীর উপর লাহোরে কি রয়েছে, ইরাবতী নদীর তীরে কিন্তু এই লাহোর শহরগুলো অবস্থিত, ঠিক আছে। ওকে নেক্সট দেখো কি বলছে, ঝিলাম এবং বিতস্তা, অ্যাকচুয়ালি আমাদের যে 5টা উপনদী রয়েছে, সিন্ধুর যে 5টা উপনদী রয়েছে, সেই 5টা উপনদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, এগুলো কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সিন্ধুর যে 5টা উপনদী রয়েছে, ঝিলাম বা বিতস্তা। তো দেখো উৎস দেখে নেই, ঝিলাম বা বিতস্তার অ্যাকচুয়ালি এটি ভেরিনাগে উৎপন্ন হয়েছে, কোথায়, ভেরিনাগে উৎপন্ন হয়েছে এবং কাশ্মীরের উলার হ্রদের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, উলার। দেখো কাশ্মীরে আমাদের দুটো হ্রদ রয়েছে, একটা হচ্ছে ডাল হ্রদ, একটা ডাল, আর একটা হচ্ছে উলার, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের মিষ্টি জলের হ্রদ, এবং উলার হচ্ছে ভারতের বৃহত্তম, কি বললাম, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, বোঝা গেল। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি, উলার, ভারতের। আর ডাল আর উলার হচ্ছে জম্মু কাশ্মীরের স্বাদু জলের হ্রদ, বোঝা গেল। আর কাশ্মীরের সব থেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে আমাদের এই ঝিলাম, অনন্তনাগ থেকে বারমুলা পর্যন্ত পরিবহনযোগ্য, মানে নৌ পরিবহনযোগ্য। নেক্সট দেখো শতদ্রু বা সুতলেজ, ঠিক আছে। উৎস দেখে নিই, তিব্বতের মানস সরোবরের নিকট রাক্ষস হ্রদ থেকে শতদ্রু নদী কিন্তু উৎপত্তি লাভ করছে। অ্যাকচুয়ালি রাক্ষস মানে আনসি গ্লেসিয়ার, আনসি গ্লেসিয়ার, আনসি গ্লেসিয়ার, ঠিক আছে। এখান থেকে আমাদের যদি দেখি শতদ্রু নদী উৎপত্তি লাভ করেছে, এটি একটি পূর্ববর্তী নদী, অ্যানসিয়েন্ট রিভার, ঠিক আছে, অ্যানসিয়েন্ট রিভার, এটি একটি পূর্ববর্তী নদী, ঠিক আছে। এরপরে দেখো তিব্বতে এটি কি রয়েছে, ল্যাঙ্গেচুন্ড খাম্বাপ নামে কিন্তু পরিচিত। আর শতদ্রু হচ্ছে সিন্ধুর দীর্ঘতম উপনদী, যেটা বারবার তোমাদের বললাম, এর দৈর্ঘ্য 1450 বা আমরা 1500 বলতে পারি, কোনো কোনো বইয়ে 1450 আছে, কোনো কোনো বইয়ে 1500। আর ভারতে 1050 কিলোমিটার এটার দৈর্ঘ্য। আর শিবকিলা গিরিপথ থেকে বা শিবকিলা গিরিপথের মধ্যে দিয়ে তিব্বত থেকে ভারতে কিন্তু প্রবেশ করেছে এই শতদ্রু নদী, বোঝা গেল। নেক্সট দেখো কি বলছে, চন্দ্রভাগা বা চেনাব নদী, চন্দ্রভাগা বা চেনাব নদী। দেখো এখানে উৎসটা দেখে নেই, চন্দ্র আর ভাগা নদী মিলিত প্রবাহের নাম হচ্ছে চন্দ্রভাগা। কি বললাম, চন্দ্র আর ভাগা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে চন্দ্রভাগা। আর এই দুই নদী হিমালয় প্রদেশের, কোথায়, হিমালয় প্রদেশের লাহুল জেলার
বারালাচা গিরিপথের উভয় দিকে কিন্তু উৎপন্ন হয়েছে এই নদীটি। এবার দেখো সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী এই শতদ্রুর প্রথম, মানে চন্দ্রভাগা দ্বিতীয়। চন্দ্রভাগার দৈর্ঘ্য 1180 কিলোমিটার, শতদ্রুর পরে এর স্থান রয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো রাভি নদী। দেখো রাভি নদীর উৎসস্থল দেখে নেই আমরা। কুলু উপত্যকার রোটাং পাস থেকে এর উৎপত্তি হয়েছে। এটি পাঞ্জাব বা ভারত পাকিস্তানের সীমান্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরে দেখো বিপাশা। উৎসটা দেখে নিই। রোটাং পাস এর নিকট বিয়াস কুণ্ড থেকে এই বিপাশা নদীর উৎপত্তি লাভ করেছে। বিপাশা নদীর দৈর্ঘ্য যদি আমরা দেখি 465 কিলোমিটার। বোঝা গেল? নেক্সট দেখো, এটা গেল আমাদের সিন্ধু নদী। সিন্ধু নদীর থেকে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি ডাউট হয় তো আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দিনের ক্লাসে আগে আমি সিন্ধু নদীটা আর একবার তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমাদের ডাউট হচ্ছে, এবং পরে আমি আমার অন্য ক্লাস কিন্তু নিয়ে আসবো। তো দেখো সিন্ধু নদীর পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তোমরা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ, এটাও অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এইদিকে আমাদের সিন্ধু নদী উৎপত্তি লাভ করছে, এদিকে হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। ঠিক আছে, এটাও তিব্বত মালভূমির উপর দিয়ে উৎপত্তি লাভ করেছে, তিব্বত যেটা চীনের আন্ডারে রয়েছে। তো এটা দিয়ে আমাদের প্রথমে অরুণাচল প্রদেশ, তারপর আসাম হয়ে তারপর আমরা দেখবো যে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বাংলাদেশে প্রবাহিত হওয়ার পরে বে অফ বেঙ্গলে গিয়ে এটা পতিত হয়েছে। ঠিক আছে, তো ব্রহ্মপুত্র নদী সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। দেখো, যে নদীর কোনো শাখা নদী নেই তাকে আমরা নদ বলি। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ব্রহ্মপুত্রের উপনদী রয়েছে কিন্তু কোনো শাখা নদী নেই, তাই ব্রহ্মপুত্রকে আমরা নদী না বলে নদ বলবো। ঠিক আছে, এবার দেখো উৎসটা, এটা হবে চেমায়ুং দুং। কি হবে? চেমায়ুং দুং হিমবাহের মানস সরোবর থেকে, অথবা আমরা যদি বলি আংসি, ANGSI, আংসি গ্লেসিয়ার। ঠিক আছে, আংসি গ্লেসিয়ার থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এবার দেখো সরোবর লেক ও কৈলাস পর্বতের ব্রহ্মপুত্রকে ইয়ারলুং সাংপো কিন্তু নামে পরিচিত। কৈলাস পর্বত কোথায়? সরোবর লেক আর হচ্ছে কৈলাস পর্বত। কৈলাসে কে থাকে? কৈলাস পর্বতে কে থাকে? আমাদের হর হর মহাদেব, তাই না? আমাদের শিব যে রয়েছে, যাকে আমরা নীলকণ্ঠ নামে চিনি, তিনি কিন্তু এই কৈলাস পর্বতে থাকেন। তো দেখো সরোবর লেক আর হচ্ছে কৈলাস পর্বতে ব্রহ্মপুত্রকে ইয়ারলুং সাংপো নামে ডাকা হয়। অ্যাকচুয়ালি যে ব্রহ্মপুত্র প্রবাহিত হচ্ছে না তিব্বতের উপর দিয়ে, এখানে একে তিব্বতীরা একে ইয়ারলুং সাংপো কিন্তু বলে। ঠিক আছে, এবার দেখো দৈর্ঘ্য 2900 কিলোমিটার, যার মধ্যে আমরা যদি দেখি ভারতে মাত্র 885 কিলোমিটার ভারতের দিকে প্রবাহিত হচ্ছে। আর ব্রহ্মপুত্রের প্রাচীনতম সংস্কৃত নাম হচ্ছে নিউচিটিয়া বা লিউচিটিয়া বলতে পারি আমরা। বিস্তারটা আমরা যদি দেখি চীন, তিব্বত, ভারত, বাংলাদেশ সের উপর দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। আসামে বোদোস জনজাতি ব্রহ্মপুত্রকে আমরা যদি দেখি বুলাম বুটুর নামে কিন্তু ডাকে। আর যার মানে হলো কি বললাম? গড় গড় শব্দ। ওকে, দেখো ব্রহ্মপুত্র নদী পুরো বিশ্বের মধ্যে দিয়ে 9তম বড় নদী এবং জল বহনকারীর মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে। ব্রহ্মপুত্র পুরো বিশ্বের মধ্যে 15তম দীর্ঘতম নদী। 15তম হচ্ছে দীর্ঘতম নদী। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পরীক্ষায় বারবার আসে তোমাদের। পৃথিবীর কি বললাম? পৃথিবীর দীর্ঘতম নদী। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ, আফ্রিকা মহাদেশে রয়েছে। আর পৃথিবীর বৃহত্তম মানে বৃহত্তম নদী কি? আমাজন। বোঝা গেল? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। আর পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? আমাজন। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, আর তোমরা পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাও, যার ফলে পরীক্ষায় ভুল হওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে। তো আমাদের ব্রহ্মপুত্র যদি দেখি আমরা দীর্ঘতমের দিক দিয়ে আমরা যদি দেখি 15তম। আর যদি বলা হয় এশিয়ার দীর্ঘতম নদীর নাম তাহলে ইয়াংসি কিয়াং। ঠিক আছে, আর হোয়াংহোকে কি বলা হয়? চীনের দুঃখ বলা হয়। অ্যাকচুয়ালি এটা চীনের মধ্যে রয়েছে। এবার পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় কিন্তু অবস্থিত। এবার দেখো পৃথিবীর কি বললাম? তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ, যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাহলে পৃথিবীর 1 নম্বর উচ্চতম বা পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি?
মাউন্ট এভারেস্ট। কোথায় রয়েছে? মাউন্ট এভারেস্ট রয়েছে আমাদের নেপাল দেশে, ঠিক আছে, বা নেপাল রাষ্ট্রে। মাউন্ট এভারেস্টের পুরো নাম কি? পিক 15। মাউন্ট এভারেস্টকে নেপালিরা কি নামে ডাকে? সাগর মাথা বলে রাখে। এবার যদি বলা হয় এটা গেল পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ, এবার বলা হয় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে আমাদের K2 বা গডউইন অস্টিন, কিং অফ কারাকোরাম, বা আমরা বলতে পারি গডউইন অস্টিন, যার উচ্চতা হচ্ছে 8611 মিটার। আর মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। বোঝা গেল? আর কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8598 মিটার, ঠিক আছে, কি বললাম? মিটার। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার উচ্চতা। মিটার কেন আসে না বুঝতে পারছি না, মিটার। ওকে, এটা গেল কাঞ্চনজঙ্ঘার উচ্চতা। যদি বলা হয় পরীক্ষায় আসে যে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি বা পর্বতমালার নাম কি, তাহলে হয়ে যাবে আমাদের কি? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটি কিন্তু আমাদের দেশে নয়, অন্য দেশে রয়েছে। পৃথিবীর কি বললাম প্রশ্নটা? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে, তারপর দেখো এই নদীটি হিমালয় পর্বতের হয়ে এই নদীটি কি বললাম? হিমালয় প্রবাহিত হয়ে নামচা বারোয়া শৃঙ্গের পূর্বে একটি গভীর গিরিখাতে অতিক্রম করে প্রথমে অরুণাচল প্রদেশ, এর কিছু অংশে এর নাম হয় সিয়াং নদী, এবং এরপরে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ডিহং নামে ভারতে কিন্তু প্রবেশ করেছে। তো দেখো এই নদীটি প্রথমে যদি আমরা দেখি 1 থেকে 1.5 কিলোমিটারের মতো যখন আমাদের অরুণাচল প্রদেশের চলে আসলো। অরুণাচল প্রদেশের পুরো নাম হচ্ছে নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। তো নেফায় যখন প্রবেশ করলো বা অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, তখন এর নাম হয়ে যাবে সিয়াং নদী। এবং পুরোপুরিভাবে যখন প্রবাহিত হয়ে মানে ঢুকেই গেল, তখন তার নাম হবে ডিহং নদী। বোঝা গেল? আর এই যে নামচা বারোয়া পর্বত শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্ব হিমালয়ের উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 7757 মিটার। কি বললাম? 7757 কিলোমিটার। বোঝা গেল? নামচা বারোয়া। এবার দেখো সাদিয়া অঞ্চলে ব্রহ্মকুণ্ডের উপর দিক থেকে ডিবং এবং পূর্ব দিক থেকে লোহিত নদী ডিহং নদীর সঙ্গে মিশে ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে। দেখো ডিহং এবং লোহিত এই 3টে নদী একসঙ্গে মিলিত হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র। কি বললাম? ডিহং প্লাস লোহিত, এই 3টে নদী একযোগে হলে একসঙ্গে মিশে গিয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র নদী। এবার দেখো আসামের ব্রহ্মপুত্রের স্থানীয় নাম কি? লুইট। আসামে আবার ব্রহ্মপুত্র কি নামে ডাকে? লুইট নদী নামেও ডাকে। আর আসামের দুঃখ ব্রহ্মপুত্র নদীকে কিন্তু বলা হয়, কারণ ব্রহ্মপুত্র নদীর ফলে আসামে প্রচুর বন্যা, মানে প্রত্যেক বছরে প্রচুর বন্যা হয়, নদীর দুকুল ছাপিয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের প্রচুর হয়রানি হয়, ঠিক আছে, অনেক মানুষের ঘর বাড়ি তলিয়ে যায় এই নদীর মধ্যে। এবার দেখো কি বলছে, আসামের ডিব্রুগড়, কোথায়? আসামের ডিব্রুগড় এবং লখিমপুর জেলার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদ দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে উত্তর খেরকুটিয়া চ্যানেল আর একটা হচ্ছে দক্ষিণ ব্রহ্মপুত্র চ্যানেল। মানে আমরা যদি দেখি আসামের ডিব্রুগড় এবং লখিমপুরে এসে এই নদীতে একটা নদী দুই দিকে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই দুটি চ্যানেল আবার মিলিত হয়েছে প্রায় 100 কিলোমিটার দূরে, ঠিক আছে, বা ভাটিতে আমরা বলতে পারি, এবং যেখানে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ, যার নাম হচ্ছে মাজুলি দ্বীপ তৈরি করেছে। যেটি আমরা বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ বলতে পারি, এটি কিন্তু বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। এবার দেখো ব্রহ্মপুত্র নদ ভারতের সবথেকে বেশি জল বহন করে। আর গুয়াহাটিতে ব্রহ্মপুত্র শিলং মালভূমির মধ্য দিয়ে কেটে প্রবাহিত হয়েছে। নদীটি এখানে সবচেয়ে সংকীর্ণ অবস্থায় রয়েছে। 1 কিলোমিটার এপার থেকে ওপার মাত্র, বুঝা গেল? এপার থেকে ওপার মাত্র 1 কিলোমিটার। এবার দেখো সরাইঘাটের যুদ্ধ এখানে হয়েছিল মুঘল সাম্রাজ্য বনাম অহোম সাম্রাজ্য। অহোম বলতে আসামের যে রাজ্যটা সেটাকে অহোম বলা হতো। মুঘল সাম্রাজ্য বনাম অহোম রাজ্য এখানে যুদ্ধ হয়েছিল, যেটা সরাইঘাটের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুঘলরা পুরো শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। এবং অহোম রাজ্যের যে নেতৃত্ব দিয়েছিল লাচিত বুরফুকেন, যাকে আসামের সব থেকে বড় বলা হয়, যুদ্ধের হিস্ট্রির মধ্যে লাচিত বুরফুকেন ছিলেন হিরো,
ঠিক আছে, বোঝা গেল। কে যুদ্ধ করেছিলেন? লাচিত বুরফোকেন, যে কিনা মুঘলদের একবারে শোচনীয়ভাবে পরাস্ত করেছিলেন। ঠিক আছে, তাদের কিন্তু ছোট্ট সেনাবাহিনী ছিল লাচিত বুরফোকেনের, কিন্তু তার যে দিমাগ ছিল, কূটনীতিক বুদ্ধি ছিল, সেটা অসাধারণ ছিল, যার ফলে মুঘলদের হাজার হাজার সেনাবাহিনী এখানে এসে কিন্তু মারা পড়েন। ঠিক আছে, এবং তারা যুদ্ধে হেরে গিয়ে নিজের জায়গায় আবার চলে যান। ঠিক আছে, এবার দেখো চাঁদপুরের কাছে, কোথায়? চাঁদপুরের কাছে পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু প্রবাহিত হন। ঠিক আছে, এরপরে দেখো ধুবড়ির নিকট বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিস্তার সাথে মিলিত হয়ে পুনরায় আবার দুভাগে বিভক্ত হয়েছে। আমাদের যে তিস্তা নদী, যেটাকে আমরা উত্তরবঙ্গের ত্রাসের নদী বলি, তাই তো? তিস্তাকে কি বলা হয়? উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়, এবং তিস্তাকে আবার কি বলা হয়? সিকিমের জীবন রেখাও কিন্তু বলা হয় তিস্তা নদীকে। তো তিস্তা নদী গিয়ে কোথায় মিশেছে? এই ব্রহ্মপুত্র আবার বাংলাদেশের যমুনা নামে পরিচিত। ঠিক আছে, এবার কোথায় গিয়ে পড়েছে? ধুবড়ির নিকট বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিস্তার সঙ্গে মিলিত হয়ে দুভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে কি পশ্চিম শাখা, যেটা যমুনা হিসেবে নিম্নগঙ্গা বা পদ্মার সাথে মিলিত হওয়ার জন্য গোয়ালন নন্দঘাটের উত্তরে যেটা মিলিত হয়েছে, আর এটা হচ্ছে পূর্ব শাখা। অনেক ছোট পুরাতন ব্রহ্মপুত্র, যেটি হচ্ছে ঢাকার কাছে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নেয় আবার এই পূর্ব শাখাটা। এবার দেখো, এবার পূর্ব দিকে বাঁক নেওয়ার পরে বে অফ বেঙ্গলে গিয়ে এই দুটো শাখায় পতিত হয়েছে ব্রহ্মপুত্রের। এবার দেখো ব্রহ্মপুত্রের উপনদীগুলো। ঠিক আছে, যে নদী একটা মেন নদী এবং তার উৎসস্থল রয়েছে আরেকটা নদী, সে এই মেন নদীতে মিলিত হচ্ছে, তাকে আমরা উপনদী বলবো। তো ডান দিকে কি কি উপনদী রয়েছে এই ব্রহ্মপুত্রে দেখে নিব। সুবর্ণশিরি, মানস, সংকোচ, তিস্তা, তোর্ষা, এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, আর এটা হচ্ছে বাম তীরে কি কি উপনদী রয়েছে? বুড়িডিহং, ধানসিঁড়ি, কালিন্দী, এগুলো কিন্তু রয়েছে। বোঝা গেল? এবার দেখো ব্রহ্মপুত্র নদীর তীরে শহর কি কি বিখ্যাত শহর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত? ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি ইত্যাদি। কিন্তু এই নদীগুলো কিন্তু এই ব্রহ্মপুত্রের সবগুলো উপনদী। হ্যাঁ, ব্রহ্মপুত্রের তীরে হচ্ছে সব থেকে বড় বড় শহর, বিখ্যাত শহর। তো দেখো, এই ছিল আজকে আমাদের সিন্ধু প্লাস ব্রহ্মপুত্র নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল ক্লাস। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং পুরোপুরিভাবে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।